যদি আপনি ব্যবসা বা বিজনেসের প্রতি সামান্য পরিমাণেও আগ্রহী হয়ে থাকেন, তবে পুরো ইন্টারনেটে এই ভিডিওটি আপনার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আপনি এমন 3টি বিজনেসের অদ্ভুত কেস স্টাডি সম্পর্কে জানবেন যা লিটারালি আপনার বিজনেস রিলেটেড নলেজকে বহুগুণে বাড়িয়ে দেবে। আপনি বুঝতে পারবেন কিভাবে ছোট ছোট ব্যবসা একদিন হয়ে ওঠে পুরো পৃথিবীর শাহেনশাহ। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। কেস স্টাডি নাম্বার 1, ফেয়ার অ্যান্ড লাভলি। আমাদের দেশের এমন একজন মেয়েকেও হয়তো আপনি খুঁজে পাবেন না যে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে না। ইনফ্যাক্ট আপনার এমন একজন ছেলেকেও হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে যে কখনোই ফেয়ার অ্যান্ড লাভলির মেন্স প্রোডাক্টগুলো ইউজ করেনি, যার ফলে বাংলাদেশ ও ইন্ডিয়ার যে কোনো শপেই আপনি যান না কেন, আর কিছু খুঁজে পান না পান, এই ফেয়ার অ্যান্ড লাভলির প্রোডাক্ট অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু জানেন কি, এত জনপ্রিয় একটি কোম্পানি গড়ে ওঠার পেছনে রয়েছে এক অদ্ভুত গল্প। মূলত ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের দেশে প্রথম আসে 1970-তে ভিটামিন ফর্মুলা ক্রিমের রূপে। কিন্তু ওই সময় মানুষ এটাই জানত না যে ভিটামিন ফর্মুলা কি, তা কি খাওয়া হয় না মুখে লাগানো হয়। ফলে প্রথমবার ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়াতে চরমভাবে ব্যর্থ হয়। কিন্তু এই ব্যর্থতা থেকে তারা একটি মূল্যবান জিনিস শিখতে পারে, তা হলো এখানকার মানুষ ভিটামিনের মাঝে কোনো মিন খুঁজে পায় না, তারা মিন তো খুঁজে পায় কেবল ফর্সা হওয়ার মাঝে। এখানকার মানুষের মেন্টালিটি হলো এমন, মেয়ে ফর্সা নয় তো মেয়ের কখনো চাকরি হবে না, মেয়ের কখনো বিয়ে হবে না, মেয়ের মাঝে কখনো কনফিডেন্সের ঝলক দেখা যাবে না। এখানকার মানুষ কালো ড্রেস পছন্দ করে, কিন্তু কালো ফেস নয়। তাই তো ছেলেদের মুখে এমন গান শুনতে পাওয়া যায়, তোর ফর্সা গালের টোল দেখে বুকের ডামাডোল, আবার দুধে আলতা গায়ের গরম, রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। কালোরা এসব দেশে জন্মে যেন ক্রাইম করে ফেলেছে, তাই এমন সব গান শোনা যায়। হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিলওয়ালে হ্যাঁ, কালো কালো করিসনালো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। তবে আসার কথা হলো, রিসেন্টলি এমন গানও শোনা যাচ্ছে, ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান। এমনকি এখনকার মানুষ বিড়াল পর্যন্ত কালো নয়, বরং সাদাকে পুষতেই বেশি পছন্দ করে। তো ফেয়ার অ্যান্ড লাভলি বুঝে যায় এখানকার মানুষের মেন্টালিটি বাইরের দেশগুলো থেকে আলাদা, তাই তারা মানুষ এক্স্যাক্টলি যা চায় তাই প্রডিউস করার চেষ্টা করে এবং সে অনুযায়ী নিজেদের মার্কেটিং স্টাইল পরিবর্তন করে ফেলে। সমস্ত ডার্কনেস সরিয়ে প্রোডাক্টের নাম দিয়ে দেয় ফেয়ার অ্যান্ড লাভলি। তারা মানুষের মাথায় এটা পুশ করে দেয়, ফর্সা হতে ফেয়ার অ্যান্ড লাভলির বিকল্প নেই। ফলে তাদের প্রোডাক্ট এত বেশি চলতে থাকে যে ক্রিম ওয়ার্ল্ডের 80%-এর মার্কেট তাদের দখলে চলে যায়। ইউনিলিভার কোম্পানির মেইন এবং সবথেকে সাকসেসফুল প্রোডাক্ট হয়ে যায় এই ফেয়ার অ্যান্ড লাভলি। এরপর তারা একে একে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন, ফেস ওয়াশ, অ্যান্টিমাস্কস, উইন্টার কেয়ার, ন্যাচারাল গ্লো, আয়ুর্বেদা, সান প্রোটেকশন, পুরুষদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেনের মতো অসংখ্য প্রোডাক্ট নিয়ে আসতে শুরু করে। সাধারণত বিউটি প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি হওয়ায় নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তা ব্যবহারের সুযোগ পেত না। তাই ফেয়ার অ্যান্ড লাভলি বড় প্রোডাক্টের পাশাপাশি ছোট ছোট 10-20 টাকা মূল্যের মিনি প্যাক নিয়ে আসে, যার সাহায্যে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষও তাদের বাজেটের মাঝে এই বিউটি প্রোডাক্টটি সামিল করে ফেলে। দারিদ্র মহিলারাও এটা ভেবে খুশি হতেন তারা যে প্রোডাক্টটি ব্যবহার করছেন তার অ্যাড টিভিতে দেখানো হয়। এভাবেই ফেয়ার অ্যান্ড লাভলি দেশের কোনায় কোনায় নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদের মাঝেও পৌঁছে যেতে সক্ষম হয়। সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ তাদের বিজনেস একটি বড় বাধার সম্মুখীন হয়, যার জন্য বাধ্য হয়ে তাদের এতদিনের তিলে তিলে তৈরি করা ব্র্যান্ড নেম ফেয়ার অ্যান্ড লাভলি পরিবর্তন করে গ্লো অ্যান্ড লাভলি রাখা হয়। মূলত এর পেছনের কারণটা হলো বেঙ্গালুরুর একটি মেয়ের বিয়ে ভেঙে যায় কেবলমাত্র সে কালো ছিল বলে, আর বহুদিন ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার পরেও সে ফর্সা হয়ে উঠতে পারেনি। বেঙ্গালুরু হাইকোর্ট ইউনিলিভারের বিরুদ্ধে এক ওয়ারডক দিয়ে দেয় যে তারা কালো মানুষদের ছোট দেখিয়ে সমাজে বৈষম্য সৃষ্টি করছে। আর তাদের টিভি অ্যাডগুলোও এমন, যেখানে দেখানো হচ্ছে একটি মেয়ে কালো বলে তার ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, বা একটি মেয়ে ইন্টারভিউয়ে সিলেক্ট হচ্ছে না কেবল সে ফর্সা নয় বলে। তাই রংটাই যদি মেইন হয় তাহলে মেধার মূল্য কোথায়? তো এই বিষয়টি থেকে বাঁচার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ব্ল্যাক ইজ বিউটি নামের নতুন একটি ক্যাম্পেইন লঞ্চ করে এবং সেল লো হওয়ার পূর্বেই ফেয়ার অ্যান্ড লাভলি নাম পরিবর্তন করে গ্লো অ্যান্ড লাভলি করে দেয়। তো এখানে তাদের বিজনেস মডেলটা দেখুন, কাস্টমার যখন যা চাইছে তারা তাই প্রোভাইড করছে। তারা বুঝতে পেরেছিল এখানকার মানুষের ফর্সা হওয়ার প্রতি অবসেশন রয়েছে,
তো তারা সে অনুযায়ী তাদের মার্কেটিং করেছে এবং বিজনেস বিল্ড করেছে। এখন কাস্টমারের ডিমান্ড ধূপশোলা, আর আপনি তাদের দিলেন মতির মালা। তাহলে কিভাবে চলবে? কাস্টমার চাইছে কলম, আপনি দিলেন মলম, তো চলবে না। তাদের রিপ্লাই আর আপনার সাপ্লাই ম্যাচ হওয়া চাই, তবেই একটি তাগড়া বিজনেস বিল্ড করা সম্ভব। কেস স্টাডি নাম্বার 2, জারা। পৃথিবীর নাম্বার 1 ফ্যাশন ব্র্যান্ড জারা 2021 সালে তার সেলের পরিমাণ ছিল 1 লক্ষ কোটি টাকার থেকেও বেশি, যাদের 1 লাখের বেশি এমপ্লয়ি রয়েছে। 80 থেকে বেশি দেশে 2000-এর বেশি স্টোর রয়েছে। অথচ এত বড় একটি কোম্পানির ওনার অ্যামানসিও ওর্তেগার একটা সময় খাবার কেনার মতো টাকা ছিল না, থাকার মতো ঘরও ছিল না। সেই তিনি আজ পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকায় 12 নম্বরে রয়েছেন এবং 2015 সালে বিল গেটসকে সরিয়ে কিছু সময়ের জন্য পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হওয়ার মর্যাদাও অর্জন করেছিলেন। তো তিনি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন? তার বিজনেস পলিসিটাই বাকি। যে কোনো একটি বিজনেসকে জিরো থেকে হিরো করতে গেলে সেই ইন্ডাস্ট্রির মাঝে কোন বিষয়টির গ্যাপ রয়েছে সেটা খুঁজে বের করতে হয়, সেই গ্যাপকে ফুলফিল করতে হয়। যে কাজটা আজ থেকে 20-30 বছর আগে জারা করেছিল, পৃথিবীতে প্রথম ফাস্ট ফ্যাশনের আবিষ্কার করে। মূলত আজ থেকে 20-30 বছর আগে পৃথিবীতে যতগুলো বড় বড় ব্র্যান্ড ছিল তারা বছরে মাত্র 2 বার পোশাকের কালেকশন নিয়ে আসত। প্রথম উইন্টার কালেকশন আর দ্বিতীয় সামার কালেকশন। অর্থাৎ আপনি উইন্টারে কোনো একটি শপে গেলেন, সেখানে ধরুন 200টি নতুন ড্রেসের কালেকশন দেখলেন, যার মধ্য থেকে আপনার 2টি পছন্দ হলো, আপনি তা কিনে নিলেন। এখন সেখানে বাকি রইল 198টা, যা পরবর্তী সামার কালেকশন আসার আগ পর্যন্ত আর ওই শপ থেকে সরবে না। মানে পরবর্তী 6 মাস আপনি আর ওই শপে গিয়ে নতুন কিছুই খুঁজে পাবেন না। তো সেই সময় পোশাকের ডিজাইন এমনই বছরে কেবল 2 বারই করা হতো, কিন্তু মানুষ সব সময় চাইতো লেটেস্ট ডিজাইন পড়তে, ভ্যারাইটি ইউজ করতে, আপডেটেড থাকতে। তারা সব সময় কিউরিয়াস থাকতো, এই হিরোইন কি পরলো, ওই হিরো কি পরলো, এখানে কি দেখলো, ওখানে কি দেখলো। কিন্তু মূল সমস্যা ছিল বছরে মাত্র 2 বারই কালেকশন আসতো, তাই মানুষকে বাধ্য হয়েই অপেক্ষা করতে হতো, অথবা অর্ডার দিয়ে প্রচুর টাকা খরচ করে কোনো ডিজাইনের ড্রেস তৈরি করিয়ে নিয়ে আসতে হতো। তো মার্কেটের এই বিশাল সমস্যাটারই সমাধান করেছে যারা। তারা সামার কালেকশন, উইন্টার কালেকশন এই সমস্ত ওল্ড চিন্তাধারা বাদ দিয়ে ফাস্ট ফ্যাশন শুরু করে, যেখানে তারা মাত্র 2 সপ্তাহ পর পর নতুন ডিজাইন লঞ্চ করতে শুরু করে, সেটাও তুলনামূলক সস্তা দামে। ধরুন এ সপ্তাহে এসেছে 100টি কালেকশন, পছন্দ হলে নিয়ে নিন, না হলে 2 সপ্তাহ পর এই 100টি কালেকশন সরে গিয়ে নতুন আরও 100টি কালেকশন চলে আসবে, তখন নতুন করে আবার দেখে পছন্দ করে নিতে পারবেন। এখন একটি ব্র্যান্ড যত ফাস্টই কাজ করুক না কেন, তারা 2 মাসের আগে কোনো নতুন ডিজাইন আনতে পারত না। সেখানে যারা 2 সপ্তাহ পরপরই নিউ ডিজাইন প্রোভাইড করতে শুরু করে। যেখানে একটি ব্র্যান্ড প্রতি বছর 300 থেকে 500টি ডিজাইন আনত, সেখানে যারা প্রতি বছর 15,000 থেকে 18,000 পর্যন্ত নতুন নতুন ডিজাইন লঞ্চ করত। যেহেতু মাত্র 15 দিনের পরপরই জারার স্টোর রিফ্রেশ হয়, ফলে মানুষের ভিড় সব সময় সেখানে লেগেই থাকত। মানুষের মনে সব সময় কৌতূহল থাকত, দেখি তো এই সপ্তাহে জারা নতুন কি মডেল আনলো, যার দরুন যেখানে অন্যান্য বড় ব্র্যান্ডগুলোর শপে মানুষ বছরে 3-4 বার যেত, সেখানে জারা স্টোরগুলোতে লোকেরা অ্যাভারেজভাবে বছরে 17 বার যেত। এখানে নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন আসছে যে 18,000 ডিজাইন প্রতি বছর আনছে, তাহলে তাদের কাছে স্টকের পরিমাণ তো অনেক বেশি হওয়ার কথা, তাই যদি বিক্রি না হয় তাহলে তো স্টক নষ্ট হবে। এই সমস্যারও সুন্দর সমাধান আবিষ্কার করেছিল ফাস্ট ফ্যাশনের ফাদার খ্যাত জারা। সাধারণত যে ব্র্যান্ডগুলো বছরে 300-400টি ডিজাইন আনত, তারা একটি ডিজাইনের উপর 10,000+ সেট বা কপি বানিয়ে রাখত, কারণ আগামী 6 মাস তো তারা কেবল এই প্রোডাক্টগুলোই বিক্রি করবে। তো তাদের ক্ষেত্রে যেটা হতো, 7-8 হাজার বিক্রি হতো, 2-3 হাজারের মতো স্টক থেকে যেত। কিন্তু জারার চিন্তা ভাবনা ছিল এদের একদম বিপরীত। তারা প্রচুর ডিজাইন আনত, কিন্তু সেই ডিজাইনের সেট থাকতো অনেক কম। ম্যাক্সিমাম কোনো একটি ডিজাইনের 100-র মতো সেট তৈরি করে রাখত, কারণ 100 কপি তো অনায়াসেই বিক্রি হবে, আর যদি খুব বেশি চলে তবে তা ওই সপ্তাহেই সেই ডিজাইনের আবারও কিছু সেট তৈরি করে স্টোরে পাঠিয়ে দেবে। তো এই বিষয়টি কাস্টমারের মাথায় ব্যাপকভাবে হিট করত। জারার নতুন কালেকশন এসেছে 15 দিনের জন্য, তাড়াতাড়ি না গেলে স্টক ফুরিয়ে যাবে, তাই যদি এখন না নেই তবে আর কখনোই নিতে পারবো না, মানে লিমিটেড এডিশন। তো
এভাবেই কাস্টমার ডিমান্ড অনুযায়ী তারা স্লো ফ্যাশনকে ফাস্ট ফ্যাশনে বদলে দিয়েছে, যা এখন পৃথিবীর প্রায় সমস্ত ব্র্যান্ডই অনুসরণ করে চলছে। কেস স্টাডি নাম্বার 3, নাইকি। স্পোর্টসের দুনিয়ায় নাইকি এমন এক ব্র্যান্ড যে এর সাথে পরিচিত নয় এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনি জানলে অবাক হবেন যে নাইকিকে আজ দুনিয়ার সবথেকে পপুলার স্পোর্টস শু হিসেবে ধরা হয় তার শুরু আজ থেকে 59 বছর আগে গাড়িতে ফেরি করে জুতা বিক্রির মাধ্যমে হয়েছিল। তো সেখান থেকে আজ তাদের বর্তমান নেটওয়ার্থ $120 মিলিয়ন। আর আজ নাইকি পৃথিবীর 170টির থেকেও বেশি দেশে তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকে। তো তাদের এমন সফলতার মূল কারণটা কি জানেন? তাদের ইউনিক সেলিং স্ট্র্যাটেজি, যা অন্য সব কোম্পানির থেকে তাদেরকে আলাদা করেছে। যেমন একবার নাইকি ইউএসএতে ট্রান্সপারেন্ট শুজ লঞ্চ করেছিল, যেটা দেখতে একদম স্বচ্ছ কাচের মতো ছিল। তো এই ডিফারেন্ট মডেলের শুটি ইউএসএতে ব্যাপক সাড়া পায়। সেখানকার মানুষ এই স্বচ্ছ শুজের ভেতরে নাইকির মুজো ব্যবহার করত, যেটা তাদের অনেক প্রিমিয়াম ফিল করাতো। তাই দেখতে দেখতেই সেখানে ট্রান্সপারেন্ট শুজ একদম ট্রেন্ডে পরিণত হয়ে যায়। এরপর তারা এই একই টেকনিক ইন্ডিয়া এবং বাংলাদেশেও অ্যাপ্লাই করে। এখানেও তারা ট্রান্সপারেন্ট শুজ লঞ্চ করে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। তো তারা বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। কারণ খুঁজতে গিয়ে তারা জানতে পারে স্বচ্ছ কাচের মতো জুতোটি এখানে কখনোই সফল বিজনেস করতে পারবে না। কারণ এখানকার মানুষ তো জুতোর ভেতরে ছেঁড়া মুজো ব্যবহার করে, এখানকার মানুষ প্যান্টের নিচে ছেঁড়া আন্ডারওয়্যার পরে, ফ্যাশনের জন্য হাতে অনেকেই নষ্ট ঘড়িও পরে। এখানকার মানুষ কেবল ঘুরতে গেলেই ভালো পোশাক পরিধান করে, বাড়িতে নয়। এখানে শোকেসে সাজানো ডিনারের সেট কেবল তখনই বের করা হয় যখন বাড়িতে নতুন মেহমানরা আসে। তো এই বিষয়গুলো যখন তারা বুঝতে পারে তখন দ্রুত ট্রান্সপারেন্ট শুজ এখান থেকে সরিয়ে নেয় এবং এই দেশগুলোর কালচার ও কন্ডিশন নিয়ে রিসার্চ করে পুনরায় নতুন এক শুজ লঞ্চ করে, যেটা ছিল সোয়েট অ্যাবজর্বেন্ট শুজ। কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোতে প্রচুর গরম পড়ে, মানুষের শরীর ঘেমে যায়, পাও ঘেমে ওঠে। তাই এই ওয়েদারের সাথে তাদের এবারের ঘাম শুষে নেওয়া জুতোটি ছিল একদম মানানসই। ফলে এবার তারা সফল বিজনেস করতে সক্ষম হয়। তো এমনই মানিয়ে নেওয়া কোয়ালিটির জন্যই তারা পুরো পৃথিবীর সবথেকে জনপ্রিয় শুজ ব্র্যান্ড হিসেবে পরিচিত। এখানে স্ট্র্যাটেজিটা দেখুন। কাস্টমারের ডিমান্ডই হলো তাদের কাছে কমান্ড। তারা জানে কাস্টমারের রিপ্লাই আর তাদের সাপ্লাই যদি ম্যাচ না হয় তবে বিজনেস 100% ফেল হবে। যেমন হার্লি ডেভিডসন বাইক যখন হার্লি ডেভিডসন কুকিজ নিয়ে এসেছিল তখন তা চলেনি। ভার্জিন এয়ারলাইন্স যখন ভার্জিন ব্রাইডাল ওয়্যার নিয়ে এসেছিল তখন তা চলেনি। ক্যাডবেরি চকলেট যখন ক্যাডবেরি মেজড পটেটোস বিক্রি শুরু করে তখন তা সফল হয়নি। ম্যাগি নুডলস যখন ম্যাগি পাস্তা নিয়ে আসে তখন তা ব্যর্থ হয়। স্যামসনিট লাগেজ যখন স্যামসনিট জ্যাকেট নিয়ে আসে তখন তা সাড়া ফেলতে পারেনি। চিটোস চিজ বল যখন চিটোস লিপ বাম নিয়ে আসে তখন তা সফল হতে পারেনি। তো এমন অসংখ্য অসংখ্য উদাহরণ রয়েছে যারা কাস্টমারের রিপ্লাই আর নিজেদের সাপ্লাই ম্যাচ করতে না পেরে সফল বিজনেস দাঁড় করাতে সক্ষম হয়নি। আশা করি আজকের এই 3টি কেস স্টাডি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এমনই বিজনেস রিলেটেড ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।